নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের ইংরেজি বছরের প্রথম দিন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। সবার এই বছরটা সবচেয়ে ভালো কাটুক এই কামনাই করছি। আজকের শেয়ার বাজার ডেফিনেটলি মানুষের মন খারাপ করেনি। প্রথম দিনটা থ্যাঙ্কফুলি পজিটিভ গেছে। নিফটি আজকের 23,772.9 পয়েন্টে বন্ধ হয়েছে, অর্থাৎ 0.41% উত্থান, এবং সেন্সেক্স বন্ধ হয়েছে 78,507.41 পয়েন্টে, অর্থাৎ 0.47% উত্থান। এইবার মজার ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে মার্কেটে আজকের আমরা একটা পজিটিভ আজকের মোমেন্টাম দেখলাম। হ্যাঁ, ডেফিনেটলি মার্কেটে তো ভোলেটিলিটি এখনো অবধি পারসিস্ট করছে, কখনো বাড়বে কখনো কমবে। বিশেষ করে এই যে মাসটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কেন্দ্রীয় বাজেট আসছে এবং তাছাড়া বেশ কিছু ফ্যাক্টরস রয়েছে যেটা আমাদের মাথায় রাখতে হবে। তার কারণটা হচ্ছে সেটা কি ডোমেস্টিক বলুন কি গ্লোবাল বলুন, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে অথবা ডিসরাপ্ট করার ক্ষমতা রাখে এই ধরনের ঘটনাগুলো। অবশ্যই একটি কেন্দ্রীয় বাজেট, বিভিন্ন যারা ইনস্টিটিউশনস রয়েছেন, ব্রোকিং হাউসেস রয়েছেন, তারা মনে করছেন হয়তো বা এই যে কেন্দ্রীয় বাজেট সেটা একটা পপুলিস্ট বাজেট হতে পারে। অর্থাৎ যারা জনগণ, সাধারণ মানুষ যারা আশা করে বসে রয়েছেন যে হয়তো একটু ট্যাক্স বেনিফিট পাবেন কিংবা বেশ কিছু জিনিসপত্রের দাম কমবে, এরকম মানুষজন হয়তো বা কিছুটা বেনিফিটেড হতে পারেন। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন ব্রোকিং হাউসের মধ্যে বা বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এই আলোচনাই চলছে। কিন্তু যারা সার্বিকভাবে অর্থনীতি নিয়ে চর্চা করেন তাদের একটু কিন্তু রয়েছে এই কারণে, কারণ যদি পপুলিস্ট বাজেট হয় সেক্ষেত্রে সরকার কিন্তু ফিসকাল প্রুডেন্সের দিকে যেতে পারবে না। সেক্ষেত্রে ইনফ্লেশন বৃদ্ধি হবার ভয় রয়েছে যদি বা এই ধরনের ট্যাক্স কাট সম্ভাবনাময় ট্যাক্স কাট এতে চলে আসে, মানে ইন এফেক্ট চলে আসে। যাক, সেটা তো পরের কথা, ইপস অ্যান্ড বাটসের মধ্যে দিয়ে আমরা ডেফিনেটলি যাব না। কিন্তু 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি নজর রাখছেন মান্থলি ইনফ্লেশন ডেটার উপর। জানুয়ারি মাসেও 12 তারিখে আমরা আরেকটা ইনফ্লেশন ডেটা পাবো। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশন ট্র্যাজেক্টরি কোন দিকে রয়েছে। এমনিতে বারবার বলেছি, আবার বলছি, ইউজুয়ালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে যেহেতু শস্য খুব ভালো হয়, বৃষ্টিপাত সেই অর্থে হয় না, অত্যাধিক গরমের ফলে শস্য নষ্ট হয় না, তার ফলে ফুড ইনফ্লেশন ইউজুয়ালি কম থাকে। এইবারও সেই ধারা ফলো করবে কিনা আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। ইনফ্লেশন যদি কয়েক মাস কমতে থাকে, স্বাভাবিকভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষে এটা অনেক বেশি সহজতর হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে তারা বর্তমান যে হাই ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার রয়েছে সেইটা নিয়ে তারা টিঙ্কার করবেন কিনা, অর্থাৎ তারা ট্যাক্স রেট কাটের পথে হাঁটবেন কিনা, সেইটার উপর কিন্তু সেটা এই সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করছে ইনফ্লেশনের বর্তমান চরিত্রের ওপর। আরেকটা কথা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, মানুষকে, বাঙালি বিনিয়োগকারীকে এটা বুঝতে হবে যে যতদিন গোটা বিশ্বজুড়ে ফিয়াট কারেন্সি চলবে ততদিন কিন্তু বিভিন্ন কারেন্সি তার মূল্য ক্রমাগত কমতে থাকবে, এটা ঘটনা। এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকবে কিন্তু কোর ইনফ্লেশন বলুন বা হেডলাইন ইনফ্লেশন বলুন, যাই বলুন না কেন। কারণ সরকার, যে কোনো দেশের সরকার, তারা প্রাথমিকভাবে ডিসরাপশন সামলাবার জন্য একটি কাজ করতে থাকেন, সেটা হচ্ছে যে তারা টাকা ছাপাতে থাকেন এবং সেই অনুযায়ী যত বেশি টাকা, ইন দ্য সেন্স কারেন্সি, সেটা আমেরিকাতেও একই কথা সত্যি, যেটা ভারতবর্ষে একই কথা সত্যি, এবং দিনের পর দিন কিন্তু যত বেশি টাকা ছাপানো হবে ততদিন কিন্তু এই ধরনের কারেন্সিগুলো আস্তে 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 ভ্যালু কমতেই থাকবে। এবং এটা সমস্ত ফিয়াট কারেন্সির জন্য সত্যি। যারা ফিয়াট কারেন্সি কি জানেন না তাদের বলে দেওয়া ভালো, ফিয়াট কারেন্সি কেবলমাত্র একটা প্রমিসারি নোট, অর্থাৎ এখানে সরকারের একটা প্রমিস টু পে দ্য বিয়ারার দ্য সাম অফ দ্য মানি, তার বাইরে কিন্তু কিচ্ছু নেই। এই ফিয়াট কারেন্সি কিন্তু কিছু নট ব্যাকড বাই এনি কাইন্ড
কাইন্ড অফ সলিড ওয়েলথ, এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ফিয়াট কারেন্সি ইজ জাস্ট আ প্রমিস। সুতরাং যত, এবং খুব শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি, যতদিন টাকার মূল্য কমতে থাকবে, কারেন্সির মূল্য কমতে থাকবে, ততদিন শেয়ার বাজারও কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। কারণ কারেন্সি, এবং যারা ইনভেস্ট করে যারা ইউজুয়ালি বসে থাকেন ভালো কোম্পানিতে, তারা ইউজুয়ালি এটা বেনিফিট পান যে যতদিন ফিয়াট কারেন্সির ভ্যালু কমবে ততদিন ইউজুয়ালি শেয়ার বাজারে বিভিন্ন ভালো কোয়ালিটির স্টকসগুলোর শেয়ারের দাম কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। কারণ একদিকে ভ্যালুয়েশন কমবে টাকার, ফলে টাকা বেশি ছাপানো হবে, মানুষের হাতে বেশি টাকা আসবে, মানুষ কিন্তু সেই শেয়ারটা কিনবেন অপেক্ষাকৃত কম ভ্যালু দিয়ে। এটাই হচ্ছে মজার ব্যাপার। এইবার চলে আসি হচ্ছে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মাঝে মাঝে বেশ কিছু সরকার তারা নিজেদের কারেন্সি ডিভ্যালুয়েশন করে থাকেন। কারণ কারেন্সি যখনই ডিভ্যালুয়েট করা হয় তখন যেটা রিজার্ভ কারেন্সি থাকে বিশ্বের, এখন যেটা বর্তমানে ডলার, তার এগেনস্টে টাকার বা অন্যান্য কারেন্সির ভ্যালু যত কমে তত জিনিসপত্র প্রোডাকশন একটা নির্দিষ্ট দেশে সস্তা হয়ে ওঠে, এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো ছুটে আসে সেই ধরনের দেশে বিনিয়োগ করার জন্য। এছাড়া চিপ লেবার, চিপ ক্যাপিটাল, তারপর চিপ ল্যান্ড, ফ্রি ইলেকট্রিসিটি, এগুলো তো অবশ্যই থাকছে। তবে আমাদের যেটা চিন্তার বিষয়, কারণ সরকার এটা হতেই পারে একটা পপুলিস্ট বাজেট আনতেই পারেন, রিজার্ভ ব্যাংক হয়তো বা রেট কাট করতে পারেন, কিন্তু বেসিক্যালি ভারতীয় শেয়ার বাজারে যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে বিভিন্ন স্টকের চড়া ভ্যালুয়েশন, অর্থাৎ তার ইন্ট্রিনসিক ভ্যালুর তুলনায় বেশি দামে এই ধরনের শেয়ারসগুলো ট্রেডেড হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অত্যন্ত লো কনজাম্পশন, মানুষ দিনের পর দিন তারা কিনতে পারছেন না, কিনতে চাইছেন, তার ফলে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বিক্রি করতে পারছে না, ইনভেন্টারি জমছে, তাদের প্রফিটেবিলিটি কমছে, তাদের সেলস কমছে। এই জায়গাটায় দাঁড়িয়ে সেটা কিভাবে নেগোশিয়েট করা যায়, কিভাবে ব্যালেন্স রাখা যায় বিটুইন ইনফ্লেশন এবং কনজিউমার স্পেন্ডিং, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে যে কোনো দেশের অর্থনীতির জন্য। 3 নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট ওয়েদার। আরবিআই অলরেডি তারা চিন্তা ব্যক্ত করেছেন যে ফুড ইনফ্লেশন এত হাই কারণ একটা অনিশ্চিত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে জায়গাটায় ওয়েদার কিরকম হবে কেউ প্রেডিক্ট করতে পারছেন না, কখন অতিবৃষ্টি হবে, কখন খরা আসবে, হতে পারে দেশের একটা জায়গায় খরা চলছে, হতে পারে একটা দেশের অন্য একটা জায়গায় অতিবৃষ্টি চলছে, ফলে শস্য কিন্তু এই দুটো কারণে প্রভূতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই কারণে চিন্তিত, তার কারণ রিজার্ভ ব্যাংক হয়তো অর্থনীতি কন্ট্রোল করতে পারেন, তারা ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন থ্রু ডিফারেন্ট টুলস, কিন্তু তারা ইনক্রিমেন্ট ওয়েদারকে কিভাবে কন্ট্রোল করবেন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে এল নিনো ফ্যাক্টর কিন্তু আমাদের ছেড়ে যায়নি, প্রত্যেক বছর বিভিন্ন দেশে এল নিনো স্ট্রাইক করছে, ফলে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, কখন গরম হবে, শীত আদেও আসবে কিনা, সেটা নিয়ে মানুষ সমস্যায় পড়ে যাচ্ছে, বিভিন্ন দেশ সমস্যায় পড়ে যাচ্ছে। এগুলো আমাদের ডেফিনেটলি ডিল করতে হবে। এছাড়া রয়েছে সেই ভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প, তিনি কখন কি করে বসবেন সেটা কারো পক্ষে সেটাকে ডিফাইন করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 20 তারিখে ভদ্রলোক আমেরিকার প্রেসিডেন্ট হবেন, তারপর তার পলিসিসগুলো কি হবে সেটা নিয়ে গোটা বিশ্ব চিন্তায় রয়েছে। তিনি যেভাবে হুমকি দিয়ে চলেছেন, তিনি সত্যি যদি বিভিন্ন ধরনের ট্যারিফ বসাতে শুরু করেন, রাশিয়ার কথা তো বাদই দিন, চায়নার কথা তো বাদই দিন, তিনি যখন যা খুশি বলে ফেলছেন, কি বলছেন নিজেও আদেও বুঝতে পারছেন কিনা, নাকি বুঝেই সব কথাবার্তা বলছেন সেটা আমরা জানি না। ভারতকেও হুমকি দিয়ে রেখেছেন, অথচ তিনি কিন্তু ক্রমাগত একের পর এক ট্রাম্প টাওয়ার তৈরি করে চলেছেন ভারতবর্ষে। অর্থাৎ তার একটি জিনিস, সব কিছুই আমার চাই, তোমরা কে কিরকম অবস্থায় রয়েছে আমার দেখার দরকার নেই। এই একটা প্রধান প্রবলেম। তিনি নিজে একজন ক্যাপিটালিস্ট, সুতরাং তার মাইন্ডসেটও ক্যাপিটালিস্ট, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সুতরাং তার পলিসিসগুলো কি হবে সেটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আরেকটা কথা যেটা সবসময় আমেরিকার ডেট কনসার্নস। আমেরিকা এত বছর ধরে, বছরের পর বছর, 1944 সালে ইউনাইটেড নেশনসে যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয় যে গোটা বিশ্বের
রিজার্ভ কারেন্সি হবে ডলার এবং ডলার হবে গোল্ড ডিনোমিনেটেড, সেই সময় থেকে কিন্তু আমেরিকা মনের আনন্দে ডলার ছাপিয়ে গিয়েছে। তারপর প্রেসিডেন্ট নিক্সন এসে ডলারকে গোল্ডের থেকে আলাদা বিযুক্ত করে দেন এবং তার আগেই বিভিন্ন দেশ তারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলছিল যে আমেরিকার প্রকৃত অর্থে যে সঞ্চয় রয়েছে, গোল্ড ভান্ডার রয়েছে, তার থেকে অনেক বেশি তারা ডলার ছাপিয়ে চলেছেন। এবং এমন সময় একটা সময় আসে যখন এই বিভিন্ন দেশ যারা ডলার কিনছিল তারা ডলারের বদলে তারা গোল্ড আমেরিকা থেকে কিনে নিয়ে যেতে শুরু করে এবং সোজা কথা নিজেদের দেশে নিতে শুরু করে। এর আগে এবং মনে রাখতে হবে যে গোল্ড কিন্তু এখন বর্তমানে একটা অত্যন্ত ভ্যালুয়েবল, যেটাকে বলা হয় ওয়েলথ, হয়ে উঠেছে। তার কারণ যদি খেয়াল করে দেখেন, বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা দিনের পর দিন টন আফটার টন তারা গোল্ড তারা সংগ্রহ করে চলেছে, কিনে চলেছে এবং যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমেরিকা এমন জায়গায় পৌঁছেছেন এই ডলার ছাপাতে ছাপাতে, যেটা হতে পারে এমন একটা দিন আসতে পারে যে তারা নিজেদের ঋণের তলায় নিজেরাই চাপা পড়ে যেতে পারে। এবং অনেক মানুষ এবং বড় বড় ইকোনমিস্টরা একটা খুব বড় কথা বলে দিয়েছেন, অনেক বড় বড় ইকোনমিস্টরা তাদের বক্তব্য হচ্ছে এই আমেরিকার ডলার ছাপানো হচ্ছে একটা পনজি স্কিম এবং সেই কারণেই ডেলিবারেটলি সোনা, গোল্ড এবং সিলভারের ভ্যালুকে এতদিন জোর করে চেপে রাখা হয়েছিল, কারণ এইগুলো হচ্ছে রিয়েল অ্যাসেট এবং তার এগেনস্টে ডলারকে অ্যাক্টিভলি ব্যাক করা হচ্ছিল। কিছুদিন আগে খেয়াল করে দেখবেন ডোনাল্ড ট্রাম্প মারাত্মক ভয় পেয়ে গেছেন। তার কারণটা হচ্ছে যে ব্রিক্স দেশগুলো তারা নিজেদের কারেন্সি নিয়ে যদি নিজেদের মধ্যে ট্রেড করতে শুরু করে তাহলে ডলার দারুণভাবে আঘাতপ্রাপ্ত হবে এবং ডলারের যদি ভ্যালু নষ্ট হতে শুরু করে গোটা আমেরিকান অর্থনীতি কমপ্লিটলি কোলাপস করবে এবং তার সঙ্গে সঙ্গে কোলাপস করবে বিশ্বের অন্যান্য অর্থনীতিগুলো। এটাও মাথায় রাখতে হবে। ওভারঅল যেটা বুঝতে হবে যে ফিয়াট কারেন্সি কতদিন চলবে একটা বড় প্রশ্ন। মানে অন্যান্য যে কারেন্সিসগুলো, এগুলো সমস্ত কারেন্সিস যেগুলো ফিয়াট কারেন্সিস সেগুলো ভ্যালু লুজ করছে, এমন অল্টারনেটিভ কারেন্সিস চলে আসছে যেগুলো হয়তো বা ভ্যালু লুজ করবে না, কিন্তু বিশ্বের সমস্ত কেন্দ্রীয় সরকার সেই ধরনের কারেন্সিসগুলোকে কোনোভাবেই ইকোনমিক মেইনস্ট্রিমে আনতে দিতে চান না। ইলন মাস্ক বহু বছর আগেই বুঝতে পেরে গেছিলেন যে ফিয়েট কারেন্সির এক্স্যাক্টলি কি হালত হতে পারে, সুতরাং তিনি কিন্তু একটি বিশেষ একটি কারেন্সিকে, একটি ভার্চুয়াল কারেন্সিকে তিনি ব্যাক করতে চেয়েছিলেন। পরে অবশ্য বিভিন্ন ধরনের তাকে সরে আসতে হয়, কারণ তিনি সেই ব্যাকিং করার ফলে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকগুলো তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন, এটা বলা যেতে পারে। যাক, চলে আসি আজকের ভারতীয় শেয়ার বাজারে 52 উইকস হাই কোনগুলো গেছে। ব্লু স্টার, করমন্ডল ইন্টারন্যাশনাল, ইন্দ্রপ্রস্থ মেডিকেল, অবশ্য ইন্দ্রপ্রস্থ গ্যাস না, ইপকা ল্যাবস, জুবল্যান্ট ফুডস, কেন্স টেকনোলজি, লরাস ল্যাবস, মুথুট ফিনান্স, প্রাজ ইন্ডাস্ট্রিজ, র্যাডিকো খৈতান, V2 রিটেল। এর মধ্যে আজকে বিশেষভাবে তিনটে কোম্পানি নিয়ে কথা বলবো। একটা অবশ্যই মেন ফোকাস থাকবে প্রাজ ইন্ডাস্ট্রিজ, এছাড়া IREDA এবং 3 নম্বর হচ্ছে মারুতি। আমরা যে অত্যন্ত ভীত হচ্ছিলাম তার কারণটাই এটা যে ক্রমাগত যত অটো কোম্পানি ছিল ভারতবর্ষে তাদের দিনের পর দিন সেলস কমছিল, তাদের ইনভেন্টরি বৃদ্ধি হচ্ছিল। এগুলো প্রত্যেকটাই কিন্তু অটো স্টকস আর সাইক্লিক্যাল স্টকস। অর্থনীতি ভালো করলে ভালো করে, অর্থনীতির অবস্থা কিছুটা ডিফিকাল্ট হয়ে গেলে কিন্তু এই কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের জৌগুলো সরাতে শুরু করে। কিন্তু এইবার মারুতি একটু অবাক করে দিয়েছে। প্রত্যাশা যা ছিল মারুতির কাছ থেকে তার থেকে ইয়ার অন ইয়ার 30% বেশি তাদের ভেহিকেলস কিন্তু বিক্রি হয়েছে, অর্থাৎ 30% বেশি তাদের ইউনিটস বিক্রি হয়েছে এবং সেইটা পজিটিভলি সারপ্রাইজ করেছে মার্কেটকে। তার ফলে প্রায় 3% উপর আজকের মারুতি তে কিন্তু উত্থান আমরা ডেফিনেটলি দেখেছি। 2 নম্বর কোম্পানি IREDA, এটাও পজিটিভলি সারপ্রাইজ করেছে। 41% ইয়ার অন ইয়ার এদের লোন ডিসবার্সমেন্ট গ্রোথ হয়েছে, মামুলি কথা নয়। আগের বছর ছিল 12,220 কোটি টাকা, সেখান থেকে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 17,236 কোটি টাকা, যেটা এই কোম্পানির ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভ হিসাবে যারা বিনিয়োগকারী তারা দেখছেন। তার ফলে IREDA তেও কিন্তু আজকে প্রায় আমরা 3%-এর উপর উত্থান দেখেছি।
তিন নম্বর কোম্পানি হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। একসময় 6% উপর বৃদ্ধি হয়েছিল, 52x হাই ছিল, তবে দিনের শেষে প্রায় 2.8% কাছাকাছি বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে। এই ক্ষেত্রে প্রাজ ইন্ডাস্ট্রিজকে বলে নিতে হবে প্রয়াত শ্রী রাকেশ ঝুনঝুনওয়ালা বহু বছর আগে তিনি প্রাজ ইন্ডাস্ট্রিজে ইনভেস্ট করে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার জীবিত থাকার সময় এই কোম্পানিটা প্রায় 1 যুগের বেশি পারফরমেন্স দেখায়নি। তার ফলে শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে এই কোম্পানিটা বিক্রি করে দেন। তারপর 2022 থেকে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আসে এবং আমরা দেখতে পাই যে প্রাজ ইন্ডাস্ট্রিজে হু করে স্টক অ্যাপ্রিসিয়েশন হয়ে চলেছে। গত 3 বছরে প্রায় 150% উপর বৃদ্ধি পেয়েছে স্টকে। এবং স্টকটা কোন কোন এরিয়াতে অপারেট করে, প্রাইমারিলি কিন্তু এটা অল্টারনেটিভ ফুয়েল প্রডিউসিং কোম্পানি হিসাবে তাদের যাত্রা শুরু করেছিল। ইথানল প্রোডাকশন নিয়ে তার কাজ শুরু হয়েছিল। সেই প্রাজ ইন্ডাস্ট্রিজ কিন্তু আস্তে আস্তে ডাইভার্সিফাই করেছে। এখন একে বলা হচ্ছে লিডিং বায়োটেকনোলজি ফার্ম, ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং গ্লোবাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এরা কি কি সলিউশনস অফার করে, বায়ো এনার্জি, ওয়াটার পিউরিফিকেশন, প্রসেস ইকুইপমেন্টস তৈরি করে, ব্রিওয়ারি আছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। যে দেখুন, খেয়াল করে দেখুন যে ওয়াটার নিয়ে আমরা দিনের পর দিন চিন্তায় থাকছি, কত কোম্পানিজ তারা অলরেডি চলে এসেছে এই এরিয়াতে অপারেট করছে। কি থার্ম্যাক্সের কথা বলুন, কি এল&টির কথা বলুন, কি প্রাজ ইন্ডাস্ট্রিজের কথা বলুন। এছাড়া এদের ফোকাস রয়েছে এনভায়রনমেন্ট, এনার্জি, ফার্ম টু ফুয়েল টেকনোলজি সলিউশন। এদের গ্লোবাল অফিসেস রয়েছে থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং ইউএসএ। এই যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আমি নিয়েছি screeners.in থেকে। এবার চলে আসি এদের রেভিনিউ কোথা থেকে। সবচেয়ে বেশি রেভিনিউ এখনো আসে বায়ো এনার্জি থেকে, 74% ফিসকাল ইয়ার 2024-এ এদের 74% রেভিনিউ এসেছে। কিন্তু বায়োফুয়েল থেকে 1G 2G ইথানল প্ল্যান্টস রয়েছে এদের, কম্প্রেস বায়োগ্যাস, ফিউচার ফুয়েলস, SAF, মেরিন বায়োফুয়েল, বায়োহাইড্রোজেন প্রভৃতি এরা প্রডিউস করে। এছাড়া 2 নম্বর হচ্ছে হাই পিওরিটি সলিউশনস। এদের 8% রেভিনিউ আসে এই সেগমেন্ট থেকে। ওয়াটার সিস্টেমস, মডুলার প্রসেস সিস্টেমস, ভ্যালু অ্যাডেড সিস্টেমস এবং এদের সাবসিডিয়ারি রয়েছে হচ্ছে প্রাজ হাই পিওরিটি সিস্টেমস লিমিটেড, যেটা লিডিং সাপ্লায়ার এন্ড টু এন্ড টার্নকি সলিউশনস কিসের জন্য, বায়োফার্মা ইন্ডাস্ট্রির জন্য, স্টেরাইল ফর্মুলেশনসের জন্য, টপিক্যাল এবং ওরাল ফর্মুলেশনস। খেয়াল করে দেখুন কিভাবে ডাইভার্সিফাই করেছে। কি ইথানল বলুন, কি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বলুন, কি ইঞ্জিনিয়ারিং বলুন, কি ব্রিওয়ারিজ বলুন, কি বায়োফর্মুলেশনস বলুন, সমস্ত জায়গায় আস্তে আস্তে প্রাজ ইন্ডাস্ট্রিজ কিন্তু নিজেদের তাদের বিজনেস ছড়িয়ে দিচ্ছে এবং মোটামুটি আস্তে আস্তে প্রত্যেকটাকেই কিন্তু তাদের স্ট্রং করে তোলার চেষ্টা করছে। খুব ভীষণ ইন্টারেস্টিং একটা কোম্পানি। এবং এদের এছাড়া রয়েছে ইঞ্জিনিয়ারিং বিজনেসেস, 18% রেভিনিউ আসে ইঞ্জিনিয়ারিং বিজনেসেস থেকে। এই সেগমেন্টে 3টে সাবডিভিশন রয়েছে, ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, তাছাড়া ক্রিটিক্যাল প্রসেস ইঞ্জিনিয়ারিং অর্থাৎ হাই এন্ড ইকুইপমেন্টস তৈরি করে থাকে। কোন কোন জায়গায় এদের অ্যাপ্লিকেশনস রয়েছে, অয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোকেমিক্যালস, ফার্টিলাইজার্স, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ব্রিওয়ারি প্ল্যান্টস, ইকুইপমেন্টস প্রভৃতিতে। এদের ফিসকাল ইয়ার 2024-এ মোট অর্ডার বুক ছিল 3,855 কোটি টাকা। যাই হোক এইটুকুনি। এরপর যেটা চলে আসি হচ্ছে যে প্রাজ ইন্ডাস্ট্রিজের একটু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি। প্রাজ ইন্ডাস্ট্রিজ স্মল মার্কেট ক্যাপ, ছোট কোম্পানি, 15,460 কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল। স্টক প্রাইস টু আর্নিংস রেশিও 55.5, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো 29.3, রিটার্ন অন ইকুইটি খুবই ভালো 23.3। এদের প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও একটু চড়ার দিকে 1.56। অপারেটিং প্রফিট মার্জিন রিজনেবল 12.1। এদের ডেট টু ইকুইটিও রিজনেবল 0.13। এবার এদের এন্টারপ্রাইজ ভ্যালু টু এবিট হচ্ছে 40.1। এবং মজার ব্যাপার, গত 5 বছর ধরে এদের ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। যে কোনো কোম্পানির ক্ষেত্রে যদি রেগুলার হারে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো থাকে, ডেফিনেটলি সেটা কোম্পানির জন্য অত্যন্ত স্বাস্থ্যকর, এটা আমাদের মাথায় রাখতে হবে। চলে আসি হচ্ছে এদের প্রফিটেবিলিটি, দেখলে বুঝতে পারবেন, ইয়ার অন ইয়ার বলছি, বুঝতে সুবিধা হবে। মানে 2019 অবধি এদের ছিল 68 কোটি টাকা, 2018-19, 2019-20 70 কোটি টাকা, 2021-এ 81 কোটি টাকা, 2022-এ 150 কোটি টাকা, 2023-এ 240 কোটি টাকা এবং 2023-24-এ 283 কোটি টাকা। দেখুন লিপস অ্যান্ড বাউন্স বৃদ্ধি হয়ে চলেছে এদের প্রফিটেবিলিটি। সেলস গ্রোথ ভীষণ ইমপ্রেসিভ, গত 3 বছরে 39% হারে গ্রো করেছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ভীষণ ইমপ্রেসিভ, গত 3 বছরে 50% হারে বৃদ্ধি করে চলেছে। এবং এদের যদি আপনারা এদের শেয়ার হোল্ডিং দেখেন, সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডিং, প্রমোটারদের থেকেও বেশি কম্বাইন্ড হচ্ছে এফআইআই এবং ডিআইআই হোল্ডিং। প্রমোটারদের হোল্ডিং কনস্ট্যান্ট গত 4টে কোয়ার্টার ধরে 32.81%। এফআইআই তারা
প্রায় 1.7% তারা হোল্ডিং তারা ইনক্রিজ করেছে, স্টেক ইনক্রিজ করেছে। ডিসেম্বর 2023 ছিল 17.34%, সেখান থেকে বৃদ্ধি করে দাঁড়িয়েছে 19.03%। এদের এফআইআই ডিসেম্বর 2023 ছিল 13.09%, সেটা প্রায় 4%-এর উপর বৃদ্ধি করে এফআইআইসরা সেটা নিয়ে এসেছে 17.34%। সৌভাগ্যবশত প্রমোটার পাবলিক শেয়ার হোল্ডিং সেটা বেশ খানিকটা কমেছে, 36.74% ডিসেম্বরে হোল্ডিং ছিল, সেটা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে 30.82%, যেটা এই কোম্পানির পক্ষে ডেফিনেটলি ভালো, কারণ উইক হ্যান্ডস এক্সিট করছে, স্ট্রং হ্যান্ডস এর কাছে এদের শেয়ারস আসছে। এবার চলে আসি আজকের সেই কোম্পানিগুলো যারা বছরের প্রথম দিন খুব একটা ভালো করতে পারেনি। এর মধ্যে ক্রম্পটন গ্রেভস কনজিউমার 5%-এর উপর পতন হয়েছে, ক্যানফিন সোম 3.88%, এছাড়া 197 পিটিএম, প্রেস্টিজ স্টেটস, ইন্ডিয়ান ব্যাংক 2-3%-এর উপর পতন হয়েছে, ম্যাক্রোটেপ ডেভেলপার্স, সায়ান্ড, হিন্দালকো, উবরায় রিয়েলটি, আদানি টোটাল গ্যাস, ডক্টর রেড্ডিজ ল্যাব, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, কামেন্স এবং টাটা কেমিক্যালস 1-2%-এর মধ্যে পতন এসেছে আজকের বছরের প্রথম দিনের ট্রেডিং। এগুলো সমস্ত কিন্তু ফিউচার্স এন্ড অপশনসের কোম্পানি। এছাড়া যে কোম্পানিগুলো পজিটিভ আজকের বৃদ্ধি দেখেছে তার মধ্যে রয়েছে এসজেভিএন 6.1% বৃদ্ধি পেয়েছে, আইআরবি ইনফ্রা 4.2%, এছাড়া মুথুট ফিন্যান্স, মারুতি সুজুকি 3%-এর উপর বৃদ্ধি পেয়েছে, জুবিল্যান্ট ফুডস, এঞ্জেল ওয়ান, সিডিএসএল, ইউনাইটেড ব্রিওয়ারিজ, করমন্ডল ইন্টারন্যাশনাল, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, সিনজেল ইন্টারন্যাশনাল, ইউনিয়ন ব্যাংক, লরাস ল্যাবস, বার্জার পেন্স এবং ইউনাইটেড স্পিরিট সমস্ত 2-3%-এর উপর বৃদ্ধি হয়েছে। যাই হোক, আজকের এখানেই শেষ করব। যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে প্রাজ ইন্ডাস্ট্রিজে আমার কোনো হোল্ডিং নেই, আমার পরিবারের কোনো হোল্ডিং নেই, মারুতিতে আমার পরিবারের কোনো হোল্ডিং নেই, কিন্তু আইআরইডিএতে আমার কিন্তু হোল্ডিং থাকলেও থাকতে পারে, আমার পরিবারের কোনো হোল্ডিং নেই। তবে ভবিষ্যতে যদি এই কোম্পানিগুলোতে আমরা নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, অ্যাডভাইস, সাজেশন বা ইনফ্লুয়েন্স করা হয় না। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে, কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টালস, কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে কিন্তু আলোচনা করা হয় এই ধরনের এপিসোডসের মধ্যে। আজকের জন্য নমস্কার।